নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। শনিবার সকালে অমরনাথ যাত্রায় ভয়াবহ ঘটনায় আহত হয় ৩৬ জন পুণ্যার্থী। অমরনাথ যাত্রায় ভয়াবহ ঘটনায় আহত হয় ৩৬ জন পুণ্যার্থী। তবে কারো আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে। শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল কয়েকটি বাসে জম্মুর ভগবতীনগর থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন। কড়া নিরাপত্তায় জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বেশ কয়েকটি বাসের একটি কনভয়। পুণ্যার্থীদের প্রাতরাশ করানোর জন্য রামবন জেলায় চাঁদের কুটের কাছে বাসগুলো দাঁড়ানোর কথা ছিল। সে সময় কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে। এভাবে পরপর 4টি বাসের মধ্যে সংঘর্ষ হয়। চোট আঘাত পান এই বাসগুলোতে থাকা পুণ্যার্থীরা। রামবনের এসএসপি কুলবীর সিংহ জানিয়েছেন, দুর্ঘটনার পর বাস থেকে নামিয়ে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তবে 3-4 জনের আঘাত কিছুটা গুরুতর বলে জানিয়েছে ওই পুলিশ কর্তা। তিনি বলেন, 3-4 জন হয়তো আর যেতে পারবেন না। ওই যাত্রীদের ইতিমধ্যে রামবন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকরা। শান্তন টিভি। আগরতলা মহারাজ বীরবিক্রম বিমানবন্দরে অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। এদিন মহারাজ বীরবিক্রম বিমানবন্দরে পুরাতন ভবনের সভাগৃহে হয় এই বৈঠক উপস্থিত ছিলেন মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়া এদিন উপস্থিত ছিলেন বিমানবন্দরের ডাইরেক্টর কে.সি. মিনা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে এবং অ্যাডভাইজারি কমিটির মেম্বার কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা। সাংসদ বিপ্লব কুমার দেব সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে জানান, বিমান যাত্রীদের সুবিধা ও অসুবিধার বিষয় নিয়ে অ্যাডভাইজার কমিটি বছরে 2বার বৈঠক করে এবং বর্তমানে বিমানবন্দরে কোনো সমস্যা রয়েছে কিনা এবং ভবিষ্যতে আরও কিভাবে পরিষেবা উন্নত করা যায় সে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় অ্যাডভাইজারি কমিটির বৈঠকে। সমস্যাগুলির মধ্যে কিছু সমস্যা থেকে থাকে যেগুলো অ্যাডভাইজার কমিটি সমাধান করতে পারে না। এগুলো সমাধান করার জন্য এয়ারপোর্ট অথরিটি কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গুয়াহাটির পর সবচেয়ে বেশি বিমান আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে ওঠা নামা করে। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে গুয়াহাটির এয়ারপোর্ট থেকে এমবিবি বিমান এয়ারপোর্ট কোনো ক্ষেত্রে কম নয়। নতুন কোনো বিমান এমবিবি বিমানবন্দর থেকে চালু করার পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, এটা নির্ভর করে যাত্রীদের যাতায়াতের উপর। 50%-এর বেশি আসনে যদি যাত্রী না হয় তাহলে এয়ারলাইন্সের ক্ষতি হয়, তাই সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হয় বলে জানান সাংসদ। বছরে 2বার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়। আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রীর সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বীরবিক্রম মানিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটা হচ্ছে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। তো স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে
আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে তার জন্য এই মিটিং। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহারের জন্য প্রস্তুত হয়ে গেছে তিপ্রামথা। এখন শুধু সময়ের অপেক্ষা, আগামী মাসে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সমর্থন তুলে নেবেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মনও। শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি তিপ্রামথার। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সম্মতিতে সরকার থেকে সমর্থন তুলে নেবে তিপ্রামথা। একই সাথে বিজেপি থেকে পদত্যাগ করবেন সাংসদ কৃতি সিং দেববর্মন। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিপ্রামথা দলের বিধায়ক রণজিৎ দেববর্মা একথা জানান। তিনি জানান, 20 জুলাই এর মধ্যে দিল্লিতে উচ্চ পর্যায়ে বৈঠক হবে। 9 জুলাই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে তিনি দিল্লিতে যাবেন। তিপ্রামথা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার পর 1 বছর কেটে গেছে। সরকার চুক্তি অনুযায়ী কোনো কাজ করছে না। বিভিন্ন সময় বারে বারে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরও কোনো কাজ হচ্ছে না। তাই তিপ্রামথা সরকারের থাকার কোনো অর্থ নেই। সর্বশেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে তিপ্রামথা দলের নেতৃত্বরা। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার থেকে তিপ্রামথার সমর্থন তুলে নেওয়ার বিষয়ে তিপ্রামথা দলের মন্ত্রী বিধায়কদের সাথে চূড়ান্ত আলোচনা করা গেছে। 7 জুলাই তিপ্রামথা দলের মিছিল রয়েছে। সে মিছিলে প্রদ্যুৎ কিশোর দেববর্মন থাকবেন। মিছিল শেষ করে তিনি দিল্লি চলে যাবেন। রণজিৎ দেববর্মা আরও জানান, সম্প্রতি মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে তিপ্রামথার সাথে কোনো আলোচনা করা হয়নি। তিপ্রামথা দল থেকে 3 জনকে মন্ত্রী করার কথা ছিল, কিন্তু মন্ত্রী করা হয়েছে 2 জনকে, তাও একজনকে প্রতিমন্ত্রী করে রাখা হয়েছে। আপনি বলুন, আমরা কি বিবৃতি দিয়ে বলেছি যে আমরা ট্রিবিউন ছেড়ে দিয়েছি? সেই জন্য তো আমরা সরকার থেকে প্রত্যাহার করতে যাচ্ছি। তো আমাদের ট্রিবিউন তো আমরা ছাড়িনি। আমরা যেটা ওয়ার্কিং যে গ্রুপে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে যেটা সাবমিট করেছে, আপনি দেখেন আমাদের সংবিধানের আর্টিকেল 2(3) এখানে স্পষ্ট লেখা আছে। সেই জন্য তো আমরা ছাড়তে যাচ্ছি। আমাদের সঙ্গে যে চুক্তি, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, এটা কিছু করছে না। সেই জন্য তো আমরা সমর্থন প্রত্যাহার কেন থাকবো? সরকার 2021 সালে আমি বলে দিয়েছি। আজ সকালেও 10টার দিকে আমি মহারাষ্ট্রের কথা বলেছি। আমরা রেডি আছি সরকার থেকে। কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। এবং আমাদের মাননীয় যে এমপি কৃতি সিং দেবী, উনিও সমর্থন বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছে। আমরা মোটামুটি রেডি। এবং সম্ভবত যদি আমাদের হয়, এই জুলাই 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে হচ্ছে, এখানে তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আপনি সরকারে থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না। 2018 এবং 2023 বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তারা বিল পাস করছেন। এটা শুধু ত্রিপুরার জন্য না, 125 অ্যামেন্ডমেন্ট বিলটা ওইটা উত্তর পূর্বাঞ্চলের 10টা এডিসির জন্য। এটাও তো করছেন না। তাইলে আমাদের কাউন্সিলে 2টাই আছে, ভ্যাকেন্সি আছে। এটা বাই ইলেকশন হচ্ছে না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা সেই জন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করবো। কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা। তবে জনগণের প্রশ্ন, আসন্ন এডিসি নির্বাচনের আগে কি আবারও কোনো রকম নাটক মঞ্চস্থ তৈরি করার পরিকল্পনা নিয়েছে মথা? কারণ বিগত দিনেও নির্বাচনের আগে এ ধরনের নাটক মঞ্চস্থ দেখে অভ্যস্ত জনগণ। তবে সময় বলবে জনগণ কোন দিকে যাবে। শান্তন টিভি।
ভয়াবহ দুর্ঘটনায় পড়লেন বিধায়করা। 4 এবং 5 জুলাই ত্রিপুরা বিধানসভার একটি কমিটি উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলা পরিদর্শনে যান। শনিবার জম্পুই হিল থেকে ফিরে আসার পথে কাঞ্চনপুর সুভাষনগরে বিধায়কদের গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় অপর দুটি গাড়ির। এতে করে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের গাড়ি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। অল্পেতে প্রাণে বাঁচেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া এবং বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে এসে পাঠদান না করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। শনিবার এই অভিযোগ করলেন ছাত্রছাত্রীরা। ঘটনা খেদারনাল উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। ঢাকঢোল বাজিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, অথচ বাস্তবের সাথে বক্তব্যের অমিল। সুশাসন জমানার শিক্ষা ব্যবস্থার অভিযোগ খেদারনাল উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের একাংশ শিক্ষক শিক্ষিকাদের দৌলতে বিদ্যালয়ের পঠন পাঠন লাটে উঠেছে। বিদ্যালয়ের পঠন পাঠন লাটে তুলে শিক্ষক শিক্ষিকারা ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে সময় কাটিয়ে দিচ্ছে বলে অভিযোগ। অমরপুর ব্লকের অন্তর্গত খেদারনাল উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে পঠন পাঠন নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রায় দিনই নির্দিষ্ট সময়ের অনেক দেরিতে বিদ্যালয়ে পৌঁছান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিধুভূষণ সাহা শাসক দলের রাষ্ট্রবাদী সংগঠনের নেতা হওয়ার সুবাদে নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন বলে অভিযোগ। অভিভাবকদের অভিযোগ পেয়ে শুক্রবার সংবাদ প্রতিনিধি সকাল 11:30 নাগাদ বিদ্যালয়ে গিয়ে দেখতে পান ভারপ্রাপ্ত শিক্ষক অনুপস্থিত। বাদবাকি 3 জন শিক্ষক শিক্ষিকা অফিস রুমে বসে মোবাইল দেখা নিয়ে ব্যস্ত। সাংবাদিকদের দেখতে পেয়ে শিক্ষক শিক্ষিকারা তড়িঘড়ি মোবাইল রেখে অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে ক্লাসরুমে ছুটে যায়। বিদ্যালয়ের শিক্ষক মনীন্দ্র জমাতিয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। 8ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ করে বলেন, বিদ্যালয় খুলতে দেরি হয়, ক্লাস হয় না সঠিকভাবে, প্রতিদিন 1টির বেশি ক্লাস হয় না। শিক্ষক শিক্ষিকারা বেশিরভাগ সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। ক্লাস করাতে এসে একবার পড়া দেখিয়ে দিয়ে তারপর মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শিক্ষক শিক্ষিকারা বলে অভিযোগ। বিদ্যালয়ের পঠন পাঠনের মান এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে যে অভিভাবকরা এখন বিদ্যালয়টির উপর আর ভরসা করতে পারছে না। এলাকাবাসীদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তর কোনো রকম নজরদারি করছে না বলে বিদ্যালয়টির পঠন পাঠনের মানের দিকে দিনকে দিন খারাপ হচ্ছে। 11:30 আবার 10টার সময় করে। আজকে কটার সময় বলছে? 11:30। ওকে, স্কুলে মাস্টার আইছিল না? ম্যাম ফার্স্টে এসে দিতে স্যার এসে দিতে একটা স্যার এসে। এটা কোন জায়গায় স্কুল? খেদারনাল স্কুল। প্রায় সময় কি এরকম হয়? অনেক দেরি তো খুলে স্কুল না? তোমরা এটা স্কুলে কয়টা ক্লাস আছে? 8 পর্যন্ত না? প্রায় সময় এরকম হয় না, দেরি করে? হ্যাঁ, পড়াই না, মোবাইল দেখা থাকে ছাত্ররা না? তোমরা ক্লাস হয়নি? ক্লাসও হয় না? বছরে একবার। পড়া দেখাই দিব। হ্যাঁ, পড়া দেখাই দিব। শুধু পড়া দেখাই দিই আর শুধু মোবাইল টিপে না? কয়জন স্যার আছে স্কুলে? 4 জন। তাহলে ঠিক মতন আসে না? না আসলেও ক্লাস টাস করায় না? 4 জন। এবং স্টুডেন্ট কতজন? স্টুডেন্ট 83 জন। ঠিকমতো ক্লাস চলে এখানে? প্রতিটা সবগুলি ক্লাসে ক্লাস? সব ক্লাসে মোটামুটি চলে, তবে সবই ক্লাস হয় না। 4 জন তো, তাদের মধ্যে একজন তো ইনচার্জ তো অফিসের বিভিন্ন রকম কাজ থাকে। ছাত্রছাত্রীদের থেকে একটা অভিযোগ আছে বা গার্জিয়ান থেকে যে আপনাদের ঠিকমতো এখানে ক্লাস করানো হয় না, এই অভিযোগটা কি বলবেন? এবং এই অভিযোগটা আমি বলবো, ক্লাস ঠিকমতো হয় না, এটা তো স্টাফই নাই। স্টাফ যতটুকু আছে এতটুকুই ক্লাসটা করতে লাগে আর কি। আজকেও স্কুল প্রায় সময় স্কুল খুলতে দেরি হয়, টিচাররা টাইম মতো আসে না, গার্জিয়ান এবং স্টুডেন্টদের যে অভিযোগটার ব্যাপারে কি বলবেন? না তো, আমরা তো পৌনে 11টার সময় তো মাস স্কুল খুলে। এবং স্টুডেন্টদের থেকে আমরা যে অভিযোগ পেলাম যে ম্যাক্সিমাম টাইম টিচাররা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে ঠিকমতো ক্লাস করায় না। এবং আমরাও আয়া দেখলাম যে 11:15 পর্যন্ত আপনারা কোনো রুমে গেছেন না, সবাই স্টাফ রুমে মোবাইল দেখতেছেন। বিষয়টা কীভাবে দেখতেছেন?
না, এটি তো ওই প্রেয়ার করে একটু ইয়ে করার পরে আমরা যাই আর কি। ওটার থেকে আপনারা ক্লাস শুরু করেন? তো 11:30 ক্লাস শুরু। তো আজকে কি শুরু হয়েছে নির্ধারিত? না, আজকে শুরু হয়েছে। দেরি হয়েছে কেন? দেরি হয়েছে একটু বৃষ্টি লেগে প্রেয়ার করছি, তাড়াতাড়ি করাইতে পারছেন। বৃষ্টির সময় মানে প্রেয়ার টাইমে বৃষ্টি করছে, তারপরে প্রেয়ার বৃষ্টি করে প্রেয়ার করাইছে। আপনারা কি টাইম মতো আসলেন না স্কুলে? হ্যাঁ, অবশ্যই আইছি। কয়টার দিকে আসলেন? আমি আইছি এখানে 11:30। মানে স্কুল খোলার টাইমিং কয়টা আছে? স্কুল খোলার টাইমে তো এমনিতে তো 10:30। 10:30 তো খোলা হয়েছে না আজকে? আজকে তো 10:30 খোলা হয়েছে। তাই ফাঁকিবাজ শিক্ষকদের বিরুদ্ধে অতি দ্রুত শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করছে এলাকার সাধারণ মানুষ। শান্তন টিভি। জনজাতি দিবসের আগে আবারও নাটক মঞ্চস্থ করে আন্দোলনের ধরন পাল্টালো তিপ্রামথা। বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে শনিবার পদযাত্রা করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিপ্রামথার সদস্যরা। বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে এবার পদযাত্রা করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিপ্রামথার সদস্যরা। শনিবার আগরতলার উত্তর গেট থেকে জামায়াত হয়ে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। পদযাত্রার আগে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করতে যান ডেভিড মুরার সিং। দীর্ঘক্ষণ কথা বলেন। এক সাক্ষাৎকারে প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানান, ডেভিড মুরার সিং সহ যারা দিল্লির উদ্দেশ্যে দীর্ঘ পদযাত্রার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের প্রতি সমর্থন রয়েছে উনার, কারণ একই ইস্যু নিয়ে লড়াই করছেন তিনি। এই ইস্যুকে আরো বেশি গুরুত্ব দিতে এই পদযাত্রা করছেন মুরার সিং, তাই উনার প্রতি পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। मेरा एक ही मैसेज है कि जो डेविड मुरा सिंह कर रहा है, उसने मुझसे बात नहीं किया, उसने अपना मन में जो आया उसने ये किया, लेकिन वो अपना तिपरासा का प्रॉब्लम को हाईलाइट कर रहा है, इतना लंबा जर्नी ले रहा है। तो मेरा भी ड्यूटी बनता है कि अगर कोई, और वो अकेला नहीं, उसके संग बहुत लोग भी जाएंगे, तो मेरा भी ड्यूटी बनता है कि उनको मोटिवेट करना, उनको सपोर्ट करना। मैं अपना तरीके से लड़ाई लड़ रहा हूँ, ये अपने तरीके से हमारा इश्यूज को हाईलाइट कर रहा है, और ये आदमी नेशनल फ्लैग लेकर जा रहा है। तो एज अ तिपरासा, यू नो, यहाँ में हम लोग कभी कभी बात भी करते हैं, हम लोगों का वो भी होता है, डिफरेंसेस भी होता है, लेकिन एज अ तिपरासा अगर कोई अपना स्टेट का प्रॉब्लम, हमारा इंडिजिनस लोगों का प्रॉब्लम को हाईलाइट कर रहा है, then I think everyone should support him, and we should support the idea what he's trying to do. The idea is highlighting our issues. Nobody cares about Tripura and Tiprasa people, especially the northeast, because we are very far away, we are very small. But sometimes you have to pay attention when someone takes a journey like this. So I think it is very important, and my support is there too. এদিন পদযাত্রা সম্পর্কে বলতে গিয়ে মথার নেতৃত্ব ডেভিড মুরার সিং জানায়, বাংলাদেশে অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয়, তাই অনুপ্রবেশ রুখতে এবার দিল্লিতে পদযাত্রার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, দীর্ঘ ৭৫ বছর ধরে ত্রিপুরা রাজ্যে জনজাতিরা নিজের রাজ্যের মধ্যে দ্বিতীয় শ্রেণীর হয়ে বসবাস করে আসছে, অর্থাৎ বাংলাদেশে অনুপ্রবেশের কারণে রাজ্যের জনজাতি অংশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিজের জায়গা থেকে নিজেদের সংগ্রাম করতে হচ্ছে অস্তিত্ব জানান দিতে। এ বিষয়ে বহু আন্দোলন করতে হয়েছে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। বেআইনিভাবে ভারতে প্রবেশ করে অর্থনীতিকে দুর্বল এবং যুবকদের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে। তাই অবৈধ অনুপ্রবেশ বন্ধ করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং জনজাতিদের অধিকার যাতে বাস্তবায়ন হয় তার জন্য দিল্লির উদ্দেশ্যে পদযাত্রায় সামিল হয়েছেন বলে জানান তিনি। मैं एक पार्टी का कार्यकर्ता का हिसाब से नहीं, एक हिंदुस्तानी होने के नाते और एक त्रिपुरा के इंडिजिनस तिपरासा होने के नाते पिछले 75 इयर्स में त्रिपुरा में जिस मसले के कारण यहाँ का इंडिजिनस लोग सेकेंड क्लास सिटीजन की तरफ अपने ही ज़मीन में अपने अधिकार खो के अपने अधिकार के लिए लड़ाई करना पड़ रहा है, तो उसी जगह से हम लोग को परमानेंट सॉल्यूशन के लिए हम लोग बहुत सारा पॉलिटिकल मूवमेंट्स किए, हम लोग बहुत तरीके का मूवमेंट्स किए, लेकिन अभी तक हम लोग का जो परमानेंट सॉल्यूशन अभी तक हम लोगों को नहीं मिला। तो अभी हम लोग का ये जो ग्रेटर टिप्रालैंड का इशू, उसी मुद्दा को लेकर हम लोग पूरा तिपरासा लोग
एक है। और इसी मुद्दा को लेकर हम लोग आंदोलन भी किए, लेकिन सेंट्रल गवर्नमेंट ने तिपरासा एकॉर्ड करके 6 महीने के अंदर हम लोगों को अपना परमानेंट सॉल्यूशन करने का वायदा खुद होम मिनिस्टर जी ने किया है। और ये जो एकॉर्ड का हम लोग सम्मान करते हैं, लेकिन ये इनको एकॉर्ड 12 महीने के ऊपर हो गया, अभी भी इम्प्लीमेंट नहीं हो रहा है। तो त्रिपुरा का तिपरासा लोग बहुत ही अभी दुख में है, परेशान में है। और मेरा लक्ष्य और उद्देश्य एक ही है। आज जो मैं पैदल रैली कर रहा हूँ यहाँ से अगरतला से दिल्ली तक का, इसका एक ही मकसद है कि सरकार को हम लोग का जो डिमांड का, हम लोग का जो समस्या का इम्पोर्टेंस उन लोग का कानों तक पहुँचे, उन लोग का दिलो दिमाग तक पहुँचे। और ये जो त्रिपुरा का जो समस्या है, खास करके इलीगल माइग्रेशन फ्रॉम बांग्लादेश, ये जो प्रॉब्लम है ये त्रिपुरा का तिपरासा लोगों का ही समस्या नहीं है, ये पूरा नॉर्थ ईस्टार्न का समस्या है। এদিন তাদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন। এই পদযাত্রায় রয়েছে প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও। শান্তন টিভি। উদয়পুরের গোকুলপুর এলাকায় স্থানীয়দের হাতে আটক এক রাবার চোর। জানা যায়, এক যুবক প্রায় সময় রাবারের শিট এবং স্ক্র্যাপ চুরি করে গোকুলপুর এলাকায় গিয়ে বিক্রি করে। শুক্রবার রাতে ওই যুবক রাবারের স্ক্র্যাপ বিক্রি করতে আসলে এলাকার লোকজন সন্দেহ হয়। তখন এলাকার লোকজন ওই যুবককে আটক করে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে উত্তম মধ্যম দেয়। তারপর ধৃত যুবক স্বীকার করে নেশার টাকার জন্য সে রাবারের শিট ও স্ক্র্যাপ চুরি করে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। ধৃত যুবক নিজের মুখে স্বীকার করে সে ড্রাগস সেবন করে। উদয়পুরের তাহার মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে সে ড্রাগস ক্রয় করে স্থানীয় ধৃত যুবকের মাথা মুন্ডন করে পরবর্তী সময় ছেড়ে দেয়। আমি তো আনছি, আমি আর যেটা সিটি চাইছি না, এরপর আমি সিটি সরাই দিলে এইটাই আমরা বাড়িছি। আপনার বাড়ির থেকে শীত চুরি করে আবার আপনার কাছে বিক্রি করছে, এখন কি আবার আনছে বিক্রি করতে? না, বিক্রি করতে আনছে বলতে ক্যাপ আনছে, এখন আমার বাড়িতে লইছে না, অন্য কাছে চুরি করে আনছে। যে চুরি করতে কি আপনার এলাকাবাসী এই ছেলেটা? না না, কোন জায়গায়? আমি তো মুখ চিনি, নাম জানি না। নাম জানি না। এই জায়গাটার নাম কি? পূর্ব গোকুলপুর পঞ্চায়েত সংলগ্ন না? তো কদিন ধরে আপনার বাড়িতে এমনি চুরি দাঁড়িয়ে হইতেছে? না, চুরি হয়েছে না, আমরা না শিউরেছি না, সেদিন তো একবারই চুরি ছিল, বুঝতে পারছেন না? আজকে হাতে নাতে ধরছেন যে চুরি করতে হাতে নাতে দোষী বলতে আজকে আইসে পরে দোষী আর কি। হ্যাঁ, স্বীকার করছে চুরি করছে। এই কি নাম তোমার? তাদের ইসলাম। বাড়ি কোন জায়গায়? কিলবাড়িলা। তো কি আনছো এগুলি? ক্যাপ। কোন জায়গা থেকে আনছো? আমার বাড়ির কাছে। বাড়ির কাছ থেকে? কার বাড়ি থেকে আনছো? বাগানতে, আমার বাড়ির ভাইয়ের বাগানতে। তোমার ভাইয়ের বাগান আছে? বাইরে জিঙে আনছো নি? না জিঙে আনছো? না, দিকে আনছি চুরি করিয়া। তো এভাবে কি রেগুলার আনো? না। তো এখন এদি কার কাছে ব্যস্ত আনছো? দাদার কাছে। কোন দাদার কাছে? এই দাদার কাছে কদিন আনছো ব্যস্ত? আনছি এমনি 2 দিনের মতন। তো এই চুরি করে এগুলো কি করো তুমি? টাকা দিয়ে কি করো? টাকা দিয়ে এমনি খাইটাই। কি খাও? নেশা করো? কি নেশা? ড্রাগস। কার থেকে কিনো? নিজ ঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনার তদন্তে কদমতলা থানার পুলিশ। মৃতদেহ বর্তমানে রয়েছে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে। শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের পরিজনদের হাতে তুলে দেবে পুলিশ। ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন উত্তর হরুয়া ৫ নং ওয়ার্ড এলাকায়। মৃত মহিলার নাম মিতালি নাথ, স্বামী মিহির নাথ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। ভাই আমি সব কাজে গেছি গিয়ে, তারপরে তোমার আমার মেয়ে আমার মা তারাও বইঙ্গ বাড়ি গেছে কি গঙ্গানগর। তারপরে তো তারা তো এসে আমার মাইয়া ফোন করছে, মা আমরা আইয়ার তো হচ্ছে আচ্ছা। তারপরে তো তোমার আইসে, আওয়ার পরে বিকালবেলা দেখে 5টার সময় আইসে, আওয়ার পরে দেখে দরজা খুলছে, দেখে মা নামটা কি? হ্যাঁ, নামটা কি? কার সুসাইড করেছে? ও তার নাম হলো মিতালি নাথ। কি মিতালি নাথ? হ্যাঁ। আচ্ছা, আমার বয়স অনুমান কত হবে? 40। কোন থানাতে পরে জানিয়েছেন? কদমতলা থানা গিয়েছিল এখানে? আমি গিয়েছি।
10টি শ্রমিক সংগঠন এবং ট্রেড ইউনিয়নের উদ্যোগে আগামী 9 জুলাই দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে খোয়াই শহরে মিছিল এবং সভা অনুষ্ঠিত হয় সিপিআইএম দলের। এদিন সিপিআইএম খোয়াই জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গোটা খোয়াই শহর পরিক্রমা করে সুভাষ পার্ক রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এসে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন এই সভা এবং মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। 9 জুলাই আমাদের দেশের 10টি শ্রমিক সংগঠন এবং সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলির আহ্বানে দেশব্যাপী সাধারণ ধর্মঘট 17 দফা দাবির ভিত্তিতে এই ধর্মঘটের সমর্থনে আমরা আজ বিভিন্ন বামপন্থী গণসংগঠনগুলির আহ্বানে খোয়াই শহরে আমরা মিছিল সংগঠিত করছি এবং এই মিছিল সভার মাধ্যমে আমরা খোয়াইবাসীর কাছে আহ্বান রাখছি যে আমাদের দেশের শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, যুবক সহ সমাজের বিভিন্ন অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে 17 দফা দাবি, যে দাবিগুলিকে সামনে রেখে আমরা দীর্ঘদিন যাবৎ এই দেশের মধ্যে লড়াই করছি, সংগ্রাম করছি। এই দাবিগুলি শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দাবি না, গোটা দেশের মানুষের দাবি। ত্রিপুরা রাজ্য মুখ্য নির্বাচনী কার্যালয়ের উদ্যোগে শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষা জৈন মগ। ত্রিপুরা রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে জানান, নিয়মিত এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা এবং প্রশাসনিক দিক নিয়ে এই বৈঠকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় বলে জানান আধিকারিক। एक्चुअली क्या है कि जो ट्रेनिंग है ना, हम लोगों का साल भर रहता है, उसका ट्रेनिंग कैलेंडर आता है। तो ऐसा नहीं कि अचानक हुआ है, ये हमेशा होता है। आपने अगर ध्यान दिया हो तो अभी करीब एक महीने पहले हम लोगों ने BLOs का ट्रेनिंग किया था। साथ में अभी 26-27 जून को जो है BLOs का और कुछ इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर 6 थे, उसका इलेक्शन कमीशन ऑफ इंडिया ने, जिसमें एक DM भी थे, डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर। तो ट्रेनिंग होता रहता है। तो ये हमारा एक्चुअली साल भर का जो है एक्टिविटी का जो पार्ट है, उसके हिसाब से ट्रेनिंग हो रहा है। और उद्देश्य ये है कि जो देखिए इलेक्शन जो प्रोसेस होता है उसका रूल्स रेगुलेशन बहुत क्लियर है। तो हम लोगों का है कि कई बार कुछ EROs ट्रांसफर हो जाते हैं, कुछ नया अपॉइंटमेंट होता है। सो कमीशन, ऑनरेबल कमीशन का कहना है कि हम लोग को हमेशा जो है ट्रेनिंग पे ध्यान देना चाहिए, जिससे कि हम लोगों में सबसे मतलब हम लोग हमेशा तैयार रहें क्या रूल्स रेगुलेशन है। और आपको पता है जनरली जो है हमेशा इलेक्टोरल रोल का रिवीजन हर साल होता है, तो उसके पहले कुछ प्रिपरेटरीज एक्टिव होती हैं। तो अभी ऐसा कुछ हमारे पास ऐसा कोई डायरेक्शन नहीं है, बट जब भी होता है तो उसके बारे में क्या रूल्स रेगुलेशन है, हम लोग पीरियोडिकली फेज मैनर में हमेशा ट्रेनिंग देते हैं। ये ट्रेनिंग भी यही है कि क्या इलेक्शन के रूल्स क्या है, रेगुलेशंस क्या है, जैसे रोल में रजिस्ट्रेशन का प्रोसेस क्या होता है या EVM कमिशनिंग कैसी होती है। तो ये हम लोग का पार्ट ऑफ रेगुलर एक्टिविटी। এখন পর্যন্ত সংবাদ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।